তো নমস্কার বন্ধুরা। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। জানি এই বিষয়টা নিয়ে কথা বলার আমার যোগ্যতা নেই, কারণ আমি সেই লেভেলের কোনো রিভিউয়ারও নই এবং আমি খুব যে ভালোভাবে অনেস্টির সাথে বেশি কাজ করেছি সেটাও কিন্তু নয়। তো আমার ভিডিওর মধ্যে যে বিশাল কিছু অনেস্টি রয়েছে সেটাও না। তবুও আমি বলছি, এই ভিডিওটা আমি কথা বলতে যাচ্ছি, বাট আমার জানি না এটা কথা বলা উচিত কিনা। যদি আমি এটা কিছু ভুল বলে থাকি তো তার আগে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেকের কাছ থেকে। বাট এখন আমার মনে হয় এই বিষয় নিয়ে কথা বলা দরকার। তো আমাদের এখানে একজন বিশাল স্বনামধন্য ইউটিউবার রয়েছে যাকে আমি খুব রেসপেক্ট করি এবং তাকে আমি প্রায় ছোটোবেলা থেকে, যখন আমি ধরুন আমার কাছে মোবাইল ছিল, জাস্ট কিনেছিলাম, তখন কলেজে ভর্তি হওয়া, অনেক বছর কথা বলছি, মোটামুটি 8-9 বছর আগেকার কথা। তো সেই সময় আমি একজন রিভিউয়ারকেই চিনতাম বাংলার, সেটা হচ্ছে অরিত্র জ্ঞান। তো তার রিভিউ আমি সত্যি দারুণ পছন্দ করি এবং সত্যি বলতে তাকে আমি যথেষ্ট সম্মান করি এবং তার রিভিউর মধ্যে যথেষ্ট যুক্তি রয়েছে এবং সে যথেষ্ট ভালোভাবে একটা ছবিকে জাজমেন্ট করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ডেফিনেটলি একটা কথা বলবো, এটা বলতে বাধ্য হচ্ছি, যে তিনি আগে যেভাবে রিভিউগুলো করতেন, বাট এই রিসেন্ট টাইম 1-2 বছর হয়েছে, সব ছবির ক্ষেত্রে বলবো না, কিন্তু বিশেষ কিছু ছবির ক্ষেত্রে আমি দেখেছি রিভিউর মধ্যে কিছু গাফিলতি রয়েছে। এবার সেটা হয়তো হতে পারে তার দেখার স্টাইল আলাদা রকম, আমার দেখার স্টাইল, সেই জন্য আমার সাথে তার হয়তো অনেক মত পার্থক্য হচ্ছে, কিন্তু তাতেও কিছু এসে যায় না। এবং সাম্প্রতিক তারা তুফান বলে একটা ছবিকে রিভিউ দিয়েছে এবং সেখানে তাদের যেটা ভালো লেগেছে সেটা ভালোটা বলেছে এবং যেটা খারাপ লেগেছে অবশ্যই বলেছে। এবং সেই রিভিউটাকে আমি যথেষ্ট সম্মান করি, তার কারণ তারা তাদের পারফেক্ট থেকে তাদের যা মনে হয়েছে, যা লেগেছে, তারা তেমন কিছু বলেছে, সেটা নিয়ে আমার কোনো রকম কোনো দ্বিধা নেই। এবং তার পাশাপাশি মানে অরিত্রস জ্ঞানের পাশাপাশি এবং পরবর্তী সময় আমি এই রিসেন্ট টাইম 3-4 বছর হলো আমি আর 2-3টে চ্যানেলকে ফলো করি খুব। একটা হচ্ছে অরিত্রস জ্ঞানের পাশাপাশি সাগর নীল দা রয়েছে এবং তার পাশাপাশি রূপম দা, এবং প্রত্যেকের চ্যানেলে এবং রিভিউগুলো দেখি খুব ভালো, তারা খুব অনেস্টির সাথে কাজ করে, এটা মানতে হবে। এবং প্রত্যেকটা রিভিউ তারা পারফেক্টভাবে দেয় এবং কেন তারা এটা খারাপ বলছে তার পেছনেও তারা একটা যুক্তি দেয়। আমরা কিন্তু সেই যুক্তিটা ঠিকমতো দিতে পারি না, বা হয়তো বুঝলেও আমরা সেইভাবে বলতে পারি না মানুষের কাছে, কিন্তু তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে সেটা বলার চেষ্টা করে। তবে বিষয়টা হচ্ছে কি, অরিত্র একটা ভিডিও বানিয়েছে যেখানে সে বলেছে তুফান ছবির জন্য নাকি বাংলা সিনেমা, মানে বাংলাদেশের যে তুফান সিনেমা, সেটার কারণে কিন্তু বাংলাদেশের সিনেমা পিছিয়ে গেল। তো এটা নিয়ে আমার প্রশ্নও রয়েছে, তার কারণ একটা তুফান ছবি, ছবি ভালো খারাপ ডেফিনেটলি পরের কথায় আসছি, ছবিটা বক্স অফিসে সফল হয়েছে, এরকম অনেক ছবি দেখতে পাবেন যে ছবিগুলো অ্যাকচুয়ালি ভালো ছবি নয়। আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, হিন্দিতে একটা ছবি এসেছিল গাদার 2, আপনারা সবাই দেখেছেন গাদার 2। ডেফিনেটলি গাদারের একটা আলাদা হাইপ ছিল, বাট গাদার 2 ছবিটা কিন্তু খুব ভালো একটা ছবি ছিল না। ছবিটা কিন্তু একদম মানে কি যাচ্ছে তাই একটা ছবি ছিল, তবে কিন্তু ছবিটা বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। এবার আমি যদি একটা কথা বলি যে গাদার 2 এর মতন, যদি গাদার 2 এর মতো মানে যে ধরনের ছবি বানিয়েছে গাদার 2, তো সেই লেভেলে যদি বলিউড এখন ছবি বানায়, ছবিটা চলবে কি? চলবে না, চলবে না। তার কারণ হচ্ছে একটাই, গাদার 2 চলেছে গাদার এর হাইপ অনুসারে, কিন্তু গাদার 2 এর পর বাকি যদি ওইরকম টাইপের কোনো ছবি বানায়, সেটা না থাকবে কোনো হাইপ না কিছু। এবার যদি কোনো বড় স্টার থাকে হয়তো কিছু আলোচনা হয়, কিছুটা কালেকশন আসতে পারে, বাট ডেফিনেটলি সেই কালেকশনটা আশা অনুরূপ কালেকশন কিন্তু কখনোই হবে না। এবার যদি আপনারা ভালো করে তুফান ছবির বিষয়টা তো যদি লক্ষ্য করেন, তুফান ছবি ডেফিনেটলি দারুণই একটা কালেকশন করেছে, তার পেছনে প্রধান কারণ হচ্ছে শাকিব খান। আমরা যদি ভালো করে লক্ষ্য করেন যে শাকিব খানের আগে একটা ছবি যেটা বিশাল কালেকশন করা ছবি, যেটার নাম হচ্ছে প্রিয়তমা, তো সেই ছবিটার মধ্যে ডেফিনেটলি বিশাল কিছু জিনিস কিন্তু ছিল না, শুধুমাত্র একটা স্টার ভ্যালু শাকিব খান, যার উপর নির্ভর করে ছবিটা বক্স অফিসে ডেফিনেট দারুণ কালেকশন করে। তো তারপরে নিশ্চয়ই সবাই প্রিয়তমার মতো ছবি বানাতে বসে যায়নি, এটা একটা বোঝার মতো বিষয়। তো ওনার মতামত হচ্ছে এটাই যে শাকিব খানের তুফান ছবিটা ভালো একটা ছবি হয়নি, তারপরে যখন বক্স অফিসে সফল হচ্ছে তাহলে এরা কী করবে, যে সমস্ত ডিরেক্টররা রয়েছে তারা এর পেছনে পড়ে যাবে, এবার এরকম ধরনের ছবি বানাবে। হ্যাঁ হয়তো দু একটা বানাতেও পারে, সেটা কোনো ভুল কিছু নয়, বাট আমি একটা জিনিস মনে করি না যে এই ধরনের ছবি যদি হুট করে বানানো, সেই ছবির মধ্যে যদি ভালো সেরকম মেটেরিয়াল না থাকে, তা শাকিব খান ছাড়া কারো পক্ষে সম্ভব নয় ছবিটা বক্স অফিসে মার করানো। এবং শাকিব খানের যেভাবে বিষয়বস্তুটা চলছে, তো এক কথায় বলতে গেলে শাকিব খানের স্টারডামটা হয় অন্য লেভেলের, কিন্তু পরবর্তী সময় থাকবে কিনা সেটাও বলতে পারছি না, বাট
এখন তার স্টারডামেরও জোরেও কিন্তু অনেক ছবি বক্স অফিসে সুপার ডুপার হিট হয়, সেটা যদি দেখার মতো ছবি নাও হয় তাও কিন্তু ছবিটা বক্স অফিসে কালেকশন করে। তো এটা কখনো ভাবার বিষয় নয় যে এই ছবিটার জন্যে বাংলা সিনেমা বা বাংলাদেশের সিনেমা পিছিয়ে পড়লো। হ্যাঁ, ডেফিনেটলি আপনার ছবিটা খারাপ লেগেছে বলতেই পারেন, কিন্তু একটা ছবিকে এমনভাবে আপনি তকমা দিচ্ছেন যে একটা ছবি খারাপ হওয়া মানে সেই ছবিটা বাংলাদেশের ছবিটা পিছিয়ে পড়লো। তো তার আগে অনেক ছবি তো এসছে, হাওয়া ছবি এসছে, সুরঙ্গ ছবি এসছে। হাওয়া ছবিটা আমার অনেকের পছন্দ হয়নি, বা সুরঙ্গ ছবিটা অনেকের পছন্দ হয়েছে, সেই ছবিটা বক্স অফিসে কালেকশন করতে পারিনি। তার মানে কি বাংলাদেশের ছবি পিছিয়ে পড়লো? না, না ভাই, কখনোই পিছিয়ে পড়েনি। পিছিয়ে এটা কখনোই পড়তে পারে না। একটা ছবি দিয়ে কখনো কোনো কিছু জাজমেন্ট করা যায় না। যদি জাজমেন্ট করা যায়, আজকে একটা বাংলা ছবি বিরাট কিছু এলো, সেটা বিরাট কালেকশন করলো, পরের দিন পরবর্তী ছবিগুলো কালেকশন বিরাট করবে, এটা বলা যায় না। তার কারণ যদি সেটাই হতো তাহলে চেঙ্গিসের পর মনে হয় না বাংলায় সিঙ্গেল স্ক্রিনের বা বাংলার যে কমার্শিয়াল অডিয়েন্স সেটা কিন্তু ফিরে এসেছে বলে আমার তো মনে হয় না। চেঙ্গিস করেছে, বাংলাদেশ চেঙ্গিসের মতো ছবি হয়েছে, মির্জার মতো ছবি হয়েছে, বাট সেইভাবে কিন্তু অডিয়েন্স কিন্তু গ্রো করতে পারেনি। এবং তার পাশাপাশি যে দু একটা যারা চেষ্টা করছে নিজেদের চেষ্টায় সেটা আলাদা ব্যাপার, বাকি কিন্তু কেউ কিন্তু মির্জার মতো ছবি বা চেঙ্গিসের মতো ছবি নিয়ে আসেনি, যেটা কিন্তু দেবদা হয়তো এখন নিয়ে আসছে একটা খাদান বলে। বাট সেইভাবে কিন্তু সমস্ত যে মানুষ যারা ডিরেক্টর যারা কিন্তু ট্রাই করছে না, তারা কিন্তু তাদের জনরাতেই কাজ করছে। তো এটা পরিষ্কার জিনিস যে তুফানের মতোই সব ছবি বানাবে এটা না। বাট তুফান যদি সাকসেসফুল হতো তাহলে কিন্তু একটা জিনিস ভালোই হতো, যে তুফান যদি সাকসেসফুল হতো তাহলে মানুষ বোঝা যেত যে কমার্শিয়ালে এখনও কিন্তু অডিয়েন্স কিন্তু রয়েছে। তাহলে সেইটার উপর ভিত্তি করে মানুষ কিন্তু আরও দু একটা কমার্শিয়াল ছবি আনানোর চেষ্টা করতো। আর একটা ইন্ডাস্ট্রিকে গ্রো করতে গেলে না এই কমার্শিয়াল ছবি সাকসেসফুল হওয়া খুবই প্রয়োজন। এবার আমি প্রথম কথা বলি, এই যে বিষয়টা আমি বলছি এটা কিন্তু কখনোই আমি বলছি না যে এই ছবিটা তুফান ছবিটা বিশাল কিছু হয়েছে সাকসেসফুল হওয়ার মতো। বাট এই কথাটাই আমি এগ্রি করি না যে এই যে বিষয়টা বলছি এই তুফান ছবিটার জন্য বাংলাদেশের ছবি পিছিয়ে পড়লো, এই কথাটা আমি এগ্রি করি না। তো সেই কারণে আমার এটা বক্তব্য আমি রাখলাম। এবং সত্যি কথা বলতে এই জিনিসটা একটু ভেবেচিন্তে কথা বলাটা উচিত। এবার আমি জানি যে রায়ান রাফির যে ছবি আপনারা দেখেছেন, আমিও দেখেছি, আমার খুব পছন্দ, এবং সেই কারণে হয়তো অনেকটা খারাপ লেগেছে। বাট খারাপ লাগলো এটা পরিষ্কার, এবং এটা সত্যি কথা যে তুফান ছবির একটা ছবির কারণে কিন্তু কখনোই কোনো একটা ইন্ডাস্ট্রি ডুবে যেতে পারে না। যখন সেটা দীর্ঘদিন হতে থাকে তখনই কিন্তু তারা পিছিয়ে পড়ে, এবং সেটা এই তুফান ছবির কারণেই যে পরবর্তী সময়ে এটা এরমভাবেই এগোবে এটা কিন্তু ভুল চিন্তাধারা। এটা আমি এটা আমার মোটামুটি আমার মতামত। এবং তোমাদের এই বিষয়ে কি মতামত আছে অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিই, পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।